প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমি দ্বাদশ অধ্যায়ের পারিবারিক হিসাব ব্যবস্থার প্রাপ্তি প্রদান হিসাব তোমাদের বুঝিয়ে দিয়েছি। আশা করি বাসায় প্র্যাকটিস করেছো। ঠিক আছে, তো আজকে পারিবারিক হিসাব ব্যবস্থার যে আর্থিক বিবরণীর যে 3টি ধাপ আমরা বলেছিলাম, যার 1 নম্বর ধাপ প্রাপ্তি ও প্রদান হিসাব, যেটি সম্পর্কে আমি গত ক্লাসে আলোচনা করেছি। আজকে বাকি দুটো বিষয় সম্পর্কে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আয় ব্যয় বিবরণী ও আর্থিক অবস্থার বিবরণী, এই দুইটা জিনিস সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব। তোমরা অবশ্যই বই এবং খাতা, কলম, পেন্সিল, ক্যালকুলেটর সাথে রাখবে। ঠিক আছে, একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে। ওকে, আর প্রবলেমগুলো লিখে রাখবে, পরবর্তীতে আমাকে জানাবে, আমি সলভ করার চেষ্টা করব। ওকে, তো আসি, আমরা একটু কথা বলে নেই। আমরা প্রাপ্তি প্রদান হিসাব করেছিলাম সব ধরনের মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন দ্বারা। তো এখন যে আমরা আয় ব্যয় বিবরণী করব, আয় ব্যয় বিবরণীতে শুধুমাত্র মনে রাখবা, আয় ব্যয় বিবরণীতে শুধুমাত্র আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম যে একটি অঙ্কে কি থাকতে পারে, সম্পদ থাকতে পারে, দায়, আয়, ব্যয়। এগুলো আবার মূলধন জাতীয় হতে পারে, মুনাফা জাতীয় হতে পারে। তো মূলধন, মুনাফা জাতীয় সব ধরনের আইটেমগুলো নিয়ে আমরা প্রাপ্তি প্রদান হিসাব প্রস্তুত করেছি। এখন শুধুমাত্র মুনাফা জাতীয় যে আইটেমগুলো রয়েছে সেইগুলো দিয়ে আয় ব্যয় হিসাব আমরা প্রস্তুত করব। তো আমরা কথা না বাড়িয়ে চলো পাঠে চলে যাই। সবাই খাতা রেডি করো। এই যে গত ক্লাসের প্রাপ্তি প্রদান হিসাবের ছকটি আছে এখানে। ঠিক আছে, এইখান থেকে আমরা মনে রাখবো এদিকে প্রাপ্তি, এদিকে হচ্ছে প্রদান। ঠিক আছে, এই প্রাপ্তি প্রদান থেকে আমরা ওই আয় ব্যয় হিসাবটা প্রস্তুত করব। শুধুমাত্র এখান থেকে আমরা কোনগুলো নিব, মুনাফা জাতীয়গুলো নিব। তো ঠিক আছে, আমরা ছক কাটি। আমি আবারও বলি, ছক অবশ্যই পেন্সিল দিয়ে কাটতে হবে। ঠিক আছে, ছকটা অবশ্যই কী দিয়ে কাটবে, পেন্সিল দিয়ে কাটবে। ঠিক আছে, দেখো উপরে দুটো দাগ দিলাম। এদিকে এই পাশে 3টি টাকার ঘর দিবা। কয়টি? 3টি টাকার ঘর হবে। হ্যাঁ, তিনটি টাকার ঘর। এইভাবে আমরা একটা ছক কাটবো। ঠিক আছে, এইভাবে ছক কাটবো। তো সবাই খাতা কলম নাও এবং আমার সাথে অঙ্কটি করো। এই পাশে হচ্ছে বিবরণী, বিবরণী, টাকা, 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 3টি টাকার ঘর। তো ওই যে আবার প্রাপ্তি প্রদানে আমরা যেভাবে লিখেছিলাম, হ্যাঁ, এই যে এই পার্টটা, ওটাও এখানে লিখতে হবে। মনে রাখবে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো মিসেস রুবিনার পরিবারের, মিসেস রুবিনার পরিবারের আয় ব্যয় বিবরণী, আয় ব্যয় বিবরণী 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। ঠিক আছে, 2017 সালের 31 ডিসেম্বর সমাপ্ত বছরের জন্য। এইভাবে আমরা ছকটা কমপ্লিট করলাম।
তো এখন তোমাদেরকে বলি, প্রথমে হচ্ছে আমরা আয় সমূহ লিখব। আয় সমূহ, আয় আয় সমূহ, আয় সমূহ, ঠিক আছে। তো এখন তোমাদের বলি, আমরা যে প্রাপ্তি প্রদান হিসাবটা প্রস্তুত করেছিলাম, মনে রাখবা প্রাপ্তির দিকেগুলো আয় পাশে যাবে এবং প্রদান পাশেরগুলো ব্যয়ের দিকে যাবে। তবে মুনাফা জাতীয়গুলো এখান থেকে শুধু মুনাফা জাতীয়গুলো নিব, এখান থেকেও শুধুমাত্র মুনাফা জাতীয়গুলো নিব, ঠিক আছে। যেমন প্রাপ্তির দিকে আয় কি আছে, নগদ আছে, প্রাপ্তির দিকে আছে হচ্ছে নগদ তহবিল, বেতন, ব্যবসায়িত মুনাফা। এখন কথা হচ্ছে এইখান থেকে শুধুমাত্র আমরা আয়গুলা নিব, মুনাফা জাতীয় আয়, নগদ তহবিল কিন্তু সম্পদ। তো এখানে দেখো মুনাফা জাতীয় আয় বলতে দুটো আছে, বেতন প্রাপ্তি আর ব্যবসায় হতে মুনাফা। তো এই দুইটা আমরা এখন লিখব। বেতন প্রাপ্তি, বেতন প্রাপ্তি, ঠিক আছে। সেকেন্ড ঘরে লিখবা। আর প্রথম ঘরে আমরা সমন্বয়ের কাজটা করব, যদি কারোর সাথে কোনো বকেয়া অগ্রিম থাকে সেই কাজটা করব এই ঘরে, ঠিক আছে। হ্যাঁ, কত টাকা? 4,20,000 টাকা ছিল, 4,20,000 টাকা। ব্যবসায় হতে মুনাফা, ব্যবসায় হতে মুনাফা কত টাকা? 4,80,000 টাকা, 4,80,000 টাকা, ঠিক আছে। লেখার আর কোনো আয় নাই, কিন্তু এখানে মাত্র দুটো আয় ছিল। প্রাপ্তি প্রদানের প্রাপ্তির পাশে আয়গুলো থাকে দুটো। আমরা যোগ করি, ক্যালকুলেটর ব্যবহার করবে, 9 লক্ষ টাকা, ঠিক আছে, 9 লক্ষ টাকা। এখন আমরা লিখব হচ্ছে ব্যয় সমূহ, ব্যয় সমূহ, ব্যয় সমূহ, ঠিক আছে। ব্যয় সমূহগুলো লিখব, তবে এটা বাদ, এখানে তোমরা বাদ কথাটি লিখে দিবে, ঠিক আছে। বাদ ব্যয় সমূহ, হ্যাঁ, বাদ ব্যয় সমূহ। তো দেখি আমরা কি কি আছে ব্যয় সমূহ। ব্যয় সমূহ কোথায় পাবা? ব্যয় সমূহ পাবা হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাবের এই যে প্রদানের দিক আছে না, প্রদানের দিকে। তবে একটা কথা মনে রাখবে, এখানে যতগুলো আছে সবগুলো কিন্তু আসবে না, শুধুমাত্র মুনাফা জাতীয়গুলো আসবে। তো দেখি আমাদের মুনাফা জাতীয় কী কী আছে। হ্যাঁ, যেমন বাড়ি ভাড়া, খাদ্য সামগ্রী, ঔষধ, কাপড় চোপড়, লেখাপড়া, ডাইনিং টেবিল, আয়কর, তাই না। এই কম্পিউটার প্রিন্টার এটা কিন্তু মুনাফা জাতীয় নয়। তোমরা তো জানো, আমরা 4র্থ অধ্যায়ে জেনেছি যে মূলধন মুনাফা জাতীয় কোনগুলো। মূলধন জাতীয় হচ্ছে যেটার ফলাফল কমপক্ষে 1 বছরের অধিক, যার ফলাফল বিদ্যমান থাকে। আর মুনাফা জাতীয় হচ্ছে যেটা বছরে বারবার ঘটে, ঠিক আছে। যে বিষয়টি বছরে বারবার ঘটে সেটা হচ্ছে মুনাফা জাতীয়। তো ওই ধরনের আইটেমগুলো আমরা এখান থেকে নিব। যেমন বাড়ি ভাড়া আছে, হ্যাঁ, তো আমরা লিখি ব্যয় সমূহতে আছে হচ্ছে বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া, বাড়ি ভাড়া আছে হচ্ছে 2,16,000 টাকা। তো পাশাপাশি মনে রাখবা যে কোনো ধরনের সমন্বয় আছে কিনা, সমন্বয় থাকলে এই ঘরে লিখতে হবে, বকেয়া বা অগ্রিম বা কোনো সমন্বয় থাকলে, ঠিক আছে। 2,16,000 টাকা, 2,16,000 টাকা। খাদ্য সামগ্রী বাবদ, খাদ্য সামগ্রী বাবদ 1,20,000 টাকা, 1,20,000 টাকা, ওকে। ঔষধ ও ডাক্তারের ফি, ঔষধ ও ডাক্তারের ফি কত টাকা? 25,000 টাকা, 25,000 টাকা। কাপড় চোপড় ক্রয়, কাপড় চোপড় ক্রয়, কাপড় চোপড় ক্রয় 32,000 টাকা, 32,000 টাকা।
এগুলো কিন্তু সবই মুনাফা জাতীয়, ঠিক আছে। প্রাপ্তিপ্রদান, এই যে প্রাপ্তিপ্রদানের এখান থেকে কিন্তু সব লেখা হচ্ছে, হ্যাঁ, মনে রাখবা। তারপর কি আছে, লেখাপড়া খরচ। তোমরা কিন্তু উদ্দীপক থেকেও কিন্তু লেখা যায়, ঠিক আছে। উদ্দীপক দেখেও কিন্তু তুমি লিখতে পারবা, হ্যাঁ, প্রাপ্তিপ্রদান হিসাব থেকেও লিখতে পারবা, উদ্দীপক দেখেও লিখতে পারবা। আর অনেক সময় দেখবা উদ্দীপকেই প্রাপ্তিপ্রদান দেওয়া থাকবে, তখন তো প্রাপ্তিপ্রদান দেখেই করতে হবে, ঠিক আছে। লেখাপড়া খরচ, লেখাপড়া খরচ হচ্ছে ৯৫,০০০ টাকা, ৯৫,০০০ টাকা। আয়কর প্রদান, আয়কর প্রদান, আয়কর প্রদান ১৬,০০০ টাকা, ১৬,০০০ টাকা। গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল কত টাকা? তো একটা কথা মনে রাখবে, এই যে এখানে একটা সমন্বয় আছে, গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল ২৪,০০০ টাকা বকেয়া রয়েছে, দেখছো? এখানে কিন্তু বকেয়া কথাটা আছে। এই বকেয়াটা আমরা কি করব, এটার সাথে যোগ, অগ্রিম থাকলে আমরা বিয়োগ করব, বকেয়া থাকলে যোগ করব। দেখো এখানে ভালো করে দেখো, এখানে কি আছে, ২৪,০০০ টাকা, হ্যাঁ, ২৪,০০০ টাকা এখানে বকেয়া রয়েছে, বকেয়া রয়েছে, হ্যাঁ, ২৪,০০০ টাকা বকেয়া রয়েছে। এই বকেয়াটা আমরা যোগ করব, আর অগ্রিম থাকলে আমরা বিয়োগ করব, ঠিক আছে। তো ঠিক আছে, আমরা বকেয়াটা যোগ করি। দেখো, গ্যাস, পানি ও বিদ্যুৎ বিল ছিল কত, ৩৮,৫০০ টাকা, হ্যাঁ, যোগ বকেয়া, বকেয়া ছিল ২৪,০০০ টাকা, কত হয়, ৬২,৫০০ টাকা। দেখো এই যে ৪,২০,০০০ আর ৪,৮০,০০০ হচ্ছে আয়, দুটো মিলে হচ্ছে ৯ লাখ টাকা। আর ব্যয়ের দিকে আছে ২,১৬,০০০ টাকা, ১,২০,০০০ টাকা, ২৫,০০০ টাকা, ৩২,০০০ টাকা, ৯৫,০০০ টাকা, ১৬,০০০ টাকা, আর এই দুটো মিলে হচ্ছে ৬২,৫০০ টাকা। তো এই সবগুলো আমরা কি করব, যোগ করবো, সবগুলো যোগ করব, ঠিক আছে। যোগ করে ৩ নাম্বার ঘরে বসাবো। যোগফল হয় কত, ৫,৬৬,৫০০ টাকা, ৫,৬৬,৫০০ টাকা। আয়গুলা যোগ করে বসাইলাম, ব্যয়গুলা যোগ করে বসাইলাম। তো ব্যয়গুলা যেহেতু বাদ দিতে হবে, ব্যয়গুলা কি করতে হবে, আমাদের বাদ দিতে হবে। এই জন্য এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো। তোমরা জানো ব্র্যাকেট মানে হচ্ছে বিয়োগ, ঠিক আছে। ব্র্যাকেটে দেবো ৫,৬৬,৫০০ টাকা। তো ৯ লাখ থেকে এই ৫,৬৬,৫০০ টাকা আমরা বিয়োগ করে পাই হচ্ছে ৩,৩৩,৫০০ টাকা, ৩,৩৩,৫০০ টাকা। ওই যে তোমাদের যখন আমরা বিবরণ পড়িয়েছিলাম তখন কিন্তু একটা কথা বলেছিলাম, হ্যাঁ, তারপর ক্লোজ করে দিবা, ঠিক আছে। হ্যাঁ, যখন বিবরণ পড়েছিলাম তখন কথা বলেছিলাম যে যদি আয় বেশি হয়, ব্যয় কম হয়, সেই ক্ষেত্রে যে ফিগারটা বের হবে, যে অ্যান্সারটা বের হবে, সেটাকে বলা হবে কি, আয় উদ্বৃত্ত। সেটাকে বলা হবে কি, আয় উদ্বৃত্ত। এটার সোজাসুজি আমরা লিখবো হচ্ছে আয় উদ্বৃত্ত, আয় উদ্বৃত্ত, ঠিক আছে। ৩,৩৩,৫০০। এইভাবে আমরা প্রাপ্তি প্রদান হিসাব থেকে বলো বা উদ্দীপক থেকে বলো, আমরা কি করতে পারি, হ্যাঁ, আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে পারি, আয় ব্যয় বিবরণীটা প্রস্তুত করতে পারি। তবে মনে রাখবে, শুধুমাত্র মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়গুলো আমরা এইখানে নিব। একটু খেয়াল করো, তোমরা দেখো, হ্যাঁ, এইভাবে লিখবে। লেখার পরে বিবরণ, টাকা, 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 3টা টাকার ঘর, আয়গুলা লিখবে, লিখে যোগ করবে, ঠিক আছে। তারপরে ব্যয়সমূহগুলা লিখবে, লেখার পরে যোগ করবে। একটা সমন্বয় ছিল, গ্যাস, পানি, বিদ্যুতের সাথে বকেয়া ছিল, আমরা সেটা কি করেছি, যোগ করেছি। হ্যাঁ, আয়গুলা যোগ করে হয়েছে ৯ লক্ষ টাকা,
ব্যয়গুলো যোগ করে হয়েছে 5,66,500 টাকা। হ্যাঁ, তো আয়ের থেকে ব্যয় বাদ দিয়ে আমাদের অ্যান্সার হয়েছে কত? 3,33,500 টাকা। এটা যেহেতু আয় বেশি, এই জন্য আমরা কি লিখেছি? আয় উদ্বৃত্ত। ওকে, এইভাবে আমরা আয় ব্যয় হিসাব প্রস্তুত করতে পারি। বুঝতে পেরেছ? তো এরপরে আমরা যে অঙ্কটায় চলে যাব সেটি হচ্ছে আর্থিক অবস্থার। হ্যাঁ, তো আমরা কোন হিসাবটা করব? আর্থিক অবস্থার বিবরণীটা আমরা করব। ঠিক আছে? তো ঠিক আছে, আমরা এরপরে আর্থিক অবস্থাটা করব। আর্থিক অবস্থা করার জন্য আর্থিক অবস্থার বিবরণী করার জন্য আমাদেরকে আবার কি করতে হবে? একটি ছক আঁকাতে হবে। হ্যাঁ, তো ছকটি এরকম হবে। দেখো, আমি ছকটি আঁকাচ্ছি, তোমরা একটু মনোযোগ দাও। ওই সেই আগের মতো উপরে দুটো দাগ দিবা। ঠিক আছে? তারপরে এইদিকে 3টি টাকার ঘর দিবা। হ্যাঁ, তিনটি টাকার ঘর। ওই আয় ব্যয় বিবরণী আমরা যেভাবে করেছিলাম সেরকমভাবে কাটবে। হ্যাঁ, 3টি টাকার ঘর ওই আগের মতো আমরা লিখব। এটা হচ্ছে বিবরণ বা বিবরণী লিখতে পারো। টাকা টাকা টাকা। ঠিক আছে, 3টা টাকার ঘর। ওই আগের মতো আমরা লিখব মিসেস রুবিনার পরিবারের আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী 31 ডিসেম্বর 2000। এখানে সংক্ষেপে লিখলে হবে 31 ডিসেম্বর 2017। ঠিক আছে, 31 ডিসেম্বর 2017। ঠিক আছে, এখন দেখো, আমরা লেখার সময় প্রথমে আমরা সম্পদসমূহ লিখব। তবে এই যে উদ্দীপকটা যে আছে, এখান থেকে আমরা সম্পদ এবং দায়গুলো নিব। এই সম্পূর্ণ উদ্দীপক থেকে কী করব? সম্পদ এবং দায়গুলো নিব। তবে একটা কথা মনে রাখবা, যে প্রাপ্তি প্রদান হিসাবের আমরা যে প্রাপ্তি প্রদান হিসাব করেছিলাম, মনে আছে? প্রাপ্তি প্রদান হিসাব যে করেছিলাম, এই দেখো, প্রাপ্তি প্রদান হিসাবে একটি অ্যান্সার বের হয়েছিল। এই যে হাতে নগদ, সমাপনী হাতে নগদ 2,01,500 টাকা বের হয়েছিল না? একটা কথা মনে রাখবা, যদি উদ্দীপকে দেওয়াও থাকে, হ্যাঁ, প্রাপ্তি প্রদান হিসাবটা যদি দেওয়াও থাকে, এই যে প্রাপ্তি প্রদানের নিচে যে হাতে নগদটা, অর্থাৎ সমাপনী যে হাতের নগদটা হয়, এইটি আর্থিক অবস্থা বিবরণীর সম্পদ সমূহ লেখার পূর্বে প্রথমে লিখে নিতে হবে। বুঝতে পারছো? দেখো, আমরা লিখতেছি। হ্যাঁ, কত হাতে নগদ? 2,01,500 টাকা। এইটা আমরা আগে লিখে নিব। নগদ 2 লক্ষ, হাতে নগদ হচ্ছে 2,01,500 টাকা। এটা কিন্তু আমরা নিচে হচ্ছে প্রাপ্তি প্রদান হিসাবে যে ব্যালেন্সটা হয়েছিল, হ্যাঁ, সেইটাই 2,01,500 টাকা। ওকে, এরপর আমরা সম্পদ সমূহ লিখব। সম্পদ সমূহতে প্রথমে আমরা দেখি কি কি আসলে। এই যে 1 তারিখে যে গুলো আছে না, 1 তারিখে, ঠিক আছে, হাতের প্রারম্ভিক। তবে একটা কথা মনে রাখবে, প্রারম্ভিকে কিন্তু নগদ তহবিল ব্যাংক জমা আর্থিক অবস্থার বিবরণীতে আসবে না। ঠিক আছে, এই কথাটা কিন্তু মনে রাখবে। হ্যাঁ, বাকি যে সম্পদ দায়গুলো সেগুলো আসবে।
যেমন এখানে প্রথমে আছে কি আসবাবপত্র, হ্যাঁ, তো আসবাবপত্র আমরা কথাটা লিখি, আসবাবপত্র। তো একটা কথা মনে রাখবে, আমাদের প্রাপ্তি প্রদান হিসাবে ডাইনিং টেবিল ছিল। তো আসবাবপত্র সম্পর্কিত যে জিনিসগুলো থাকবে আমরা ইচ্ছা করলে যোগ করে দিতে পারি, সরাসরিও দিতে পারি, তবে যোগ করে দেওয়াটাই ভালো। তো আমরা যোগ করে দিই। হ্যাঁ, আসবাবপত্র এই 1 তারিখে আছে হচ্ছে 1,68,000, 1,68,000। এটার সাথে আমরা যোগ করতে পারি, যোগ ওই যে ডাইনিং টেবিল যে ছিল, হ্যাঁ, ডাইনিং টেবিল, ডাইনিং টেবিল ক্রয় কত টাকা ছিল? 42,000 টাকা, 42,000 টাকা। ওকে, যোগ করি, যোগ করে দেখি কত হয়, 2,10,000 টাকা, 2,10,000 টাকা। এরপর আছে কি কম্পিউটার ও প্রিন্টার, কম্পিউটার ও প্রিন্টার, কম্পিউটার ও প্রিন্টার কত? 76,000 টাকা, 76,000 টাকা। কম্পিউটার ও প্রিন্টার ছিল 76,000 টাকা, ঠিক আছে। তারপর দেখি ডিপিএস জমা, ডিপিএস, ডিপিএস জমা, ডিপিএস জমা, জমা, ডিপিএস জমা ছিল কত? 60,000 টাকা, 60,000 ডিপিএস জমা ছিল কত? 60,000 টাকা। এই যে লিখলাম সম্পদগুলো, আর কোনো সম্পদ কিন্তু এই অঙ্কে নেই, ঠিক আছে। তো আমরা এইগুলো যোগ করি, এই 2,01,500 টাকা, তারপর হচ্ছে 2,10,000 টাকা, তারপরে আছে হচ্ছে 76,000 টাকা, তারপরে আছে 60,000 টাকা। এটি যোগ করলাম, যোগ করে হলো কত? 5,47,500 টাকা, 5,47,500 টাকা, 5,47,500 টাকা। এটি হচ্ছে মোট সম্পদসমূহ, ঠিক আছে। তো আমরা আগেই যোগফলটা করব না, কারণ অনেক সময় নাও মিলতে পারে। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা অনেক সময়, হ্যাঁ, তো সাধারণত পারিবারিক তহবিলের দুপাশ মিলে যায়, কারণ ছোট হিসাব তো, একটি পরিবারের হিসাব, ঠিক আছে। তো আমরা দেখি দুটা যোগফলটা মিলে কি না। হ্যাঁ, এরপরে আসি দায়সমূহ, দায়সমূহ। হ্যাঁ, দায়সমূহতে কি আছে? ওই যে বকেয়া ছিল, মনে রাখবা, বকেয়া ব্যয়টা হচ্ছে দায় আর অগ্রিম ব্যয়টা হচ্ছে সম্পদ, মনে থাকবে। বকেয়া ব্যয়টা আমরা লিখি, বকেয়া গ্যাস, পানি ও বিদ্যুৎ কত টাকা ছিল? 24,000 টাকা। হ্যাঁ, বকেয়া গ্যাস ও পানি ছিল কত? 24,000 টাকা, 24,000 টাকা। এটা আমরা লিখে দেব। হ্যাঁ, বকেয়া গ্যাস ও পানি, ঠিক আছে, বকেয়া গ্যাস, পানি। এরপরে দেখো আর কোনো দায় এই অঙ্কে নাই, ঠিক আছে। থাকতে পারে, বিভিন্ন অঙ্কে থাকবে, বিভিন্ন অঙ্কে থাকবে না, ঠিক আছে। তো এইখানে আমরা দায় করার পূর্বে আমাদের আরেকটি পার্ট করতে হয়। ওই যে তোমাদের বিবরণ পড়ানোর সময় বলেছিলাম যে পারিবারিক তহবিল নামে একটি নোট করতে হয়, ঠিক আছে। তো সেই কাজটা আমরা এখন করব। হ্যাঁ, দেখো কিভাবে করা যায়। পারিবারিক তহবিলটা আমরা কিভাবে করব? হ্যাঁ, পারিবারিক তহবিলটা আমরা বিভিন্নভাবে করতে পারি, যদি না চাই আমরা টিকা করে করতে পারি। হ্যাঁ, তো যেহেতু এই অঙ্কে চায় নাই, হ্যাঁ, আমরা টিকা করতে পারি, শুধু একটা নোট দিতে পারি। হ্যাঁ, এভাবে নোট
নোট দিয়া যে পারিবারিক তহবিল নির্ণয়, পারিবারিক তহবিল নির্ণয়। তবে হ্যাঁ, যদি প্রশ্নে চায় তাহলে কিন্তু সুন্দর করে ছক কেটে তারপরে করতে হবে, আর যদি না চায় আমরা নোট করে দেব। শুধু সম্পত্তিকার পারিবারিক তহবিল নির্ণয় করার নিয়ম হচ্ছে মোট প্রারম্ভিক সম্পদ মাইনাস মোট প্রারম্ভিক দায়, মোট প্রারম্ভিক সম্পদ মাইনাস মোট প্রারম্ভিক দায়। তো আমরা দেখি প্রারম্ভিক সম্পদ কী কী আছে। সূত্রটা আমরা লিখতে পারি অবশ্য। দেখো, মোট প্রারম্ভিক সম্পদ মাইনাস মোট প্রারম্ভিক দায়, ঠিক আছে। তবে এই অঙ্কে আমি দেখেছি যে প্রারম্ভিক দায় নাই, শুধু প্রারম্ভিক দুটো সম্পদ আছে, এক হচ্ছে নগদ তহবিল, দুই হচ্ছে আসবাবপত্র, ঠিক আছে। তাহলে আমরা লিখি নগদ তহবিল যোগ আসবাবপত্র। তো যেহেতু দায় নাই আমাদের লেখার প্রয়োজন নাই, দায় যেহেতু নেই, ঠিক আছে, শূন্য দিতে পারো বা না লিখলেও চলবে, সমস্যা নাই। তো এরপর দেখি নগদ তহবিল কী আছে। নগদ তহবিল আছে হচ্ছে 22,000 টাকা, 22,000 টাকা যোগ 1,68,000 টাকা, 1,68,000 টাকা, 22,000 যোগ 1,68,000 টাকা, দুটো যোগ করলে কত হয়? 1,90,000 টাকা, 1,90,000 টাকা, 1,90,000 টাকা, 1,90,000 টাকা, ঠিক আছে। তো এইভাবে আমরা পারিবারিক তহবিলটা কী করতে পারি, ঠিক আছে। তো আমরা, ঠিক আছে, আমরা অঙ্কে চলে যাই। পারিবারিক তহবিল কত হলো? 1,90,000। ওই টাকাটা আমরা এখন কি করবো? এখন লিখবো, ঠিক আছে। পারিবারিক তহবিল, হ্যাঁ, পারিবারিক তহবিল, হ্যাঁ, পারিবারিক তহবিল কত টাকা? পারিবারিক তহবিল কত টাকা? 1,90,000 টাকা, ঠিক আছে, 1,90,000 টাকা। ওকে, এটার সাথে যোগ করবো হচ্ছে যোগ আয় উদ্বৃত্ত, যোগ হচ্ছে আয় উদ্বৃত্ত, আয় উদ্বৃত্ত কত টাকা? 3 লক্ষ। ওই যে আমরা যে আয় ব্যয় করেছিলাম, মনে আছে? আয় ব্যয় যে আমাদের অ্যান্সারটা হয়েছিল আয় উদ্বৃত্ত 3,33,500 টাকা। আয় উদ্বৃত্ত হলে যোগ করব, আর ঘাটতি হলে আমরা বিয়োগ করব, হ্যাঁ। 3,33,500 টাকা যোগ করলে হয় কত? 5,23,500 টাকা। তো এখানে হয়েছে 24,000 টাকা, 3,33,500, এর দুটো যোগ করে হচ্ছে 5,23,000 টাকা, হ্যাঁ, 5,23,500 টাকা। ওকে, তো এই দুটো যোগ করি আমরা, দেখি কত হয়। 5,47,500 টাকা, 5,47,500 টাকা। দেখো, মিলে গেছে, এই সম্পদসমূহ এবং দায়সমূহ মিলে গেলে আমরা ক্লোজ করে দিব। ওকে, এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করব, ঠিক আছে। তো আমরা যেহেতু প্রাপ্তি প্রদান হিসাব, আয় ব্যয় বিবরণী, তারপরে আর্থিক অবস্থার বিবরণী, ঠিক আছে, তোমাদের দেখাইলাম, হ্যাঁ। তো তোমরা একটা কাজ করবে, বাসায় বসে এই যে পেজ নাম্বার হচ্ছে 211 পৃষ্ঠা, 211 পৃষ্ঠার খ নাম্বার তোমাদের করতে বলেছিলাম। তো তোমরা বাসায় সৃজনশীল পুরো অঙ্কটা করবে, 211 পৃষ্ঠার সৃজনশীল 1। এটা হচ্ছে তোমরা বাসায় প্র্যাকটিস করবে, আমি পরবর্তী ক্লাসে তোমাদের বোঝানোর চেষ্টা করব। যদি কোনো ধরনের সমস্যা হয়, কোনো ধরনের প্রবলেম হয়, আমাকে জানাবে। সবাই ভালো থাকো, বাসায় থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।